প্রশ্নটা হচ্ছে দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে এটি বাস্তব অর্থনীতির সক্ষমতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? জি, ধন্যবাদ। আমরা বাংলাদেশের ক্ষেত্রে অনেক অনেক দিন ধরে দেখছি। আসলে বস্তুত বলতে হয় যে গত প্রায় ২০ বছর ধরে কিংবা শুরু থেকেই বলা যেতে পারে, সেটা বললেও খুব অত্যুক্তি হয় না। যে যখন আমাদের নীতি প্রণয়নের প্রশ্ন আসে, যখন আমাদের আইন তৈরি করার প্রশ্ন আসে, যখন প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্ন আসে, তখন আমাদের নীতি নির্ধারকরা, রাজনৈতিক নেতারা তারা খুব সিদ্ধহস্ত। এবং তারা বরাবর একেবারে বিপুল পরিমাণ প্রতিশ্রুতি দিয়ে থাকেন, বিপুল পরিমাণ আইন তৈরি করাতেও তাদের তেমন কোনো বাধা নেই। প্রচুর আইন, প্রচুর নীতি। বলা হয় যে বাংলাদেশে এক ধরনের proliferation of public policy হয়েছে। অর্থাৎ মানে একের পর এক এমন কোনো বিষয় আপনি খুঁজে পাবেন না যে বিষয়ে কোনো সরকারি নীতিই নেই। অর্থাৎ আইন, প্রতিশ্রুতি, নীতি এগুলো কিন্তু বিস্তারিত আমাদের দেশে অনেক ক্ষেত্রে আছে। মানে কিন্তু প্রশ্নটা দাঁড়ায় যে আসলে এগুলোর বাস্তবায়নটা কিরকম হবে? এই বাস্তবায়নের জায়গাটাতে দুটো জায়গা আমরা আ প্র আমরা আমাদের খুবই দুর্ভাগ্যজনক যদি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে বলি, এমনকি যদি ধরেন একটা ছোট্ট আমরা সূচক ধরি যে আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেটা মানে সরকার বা রেজিম ব্যতি রেখেই আমরা যদি গত ২০ বছর বা ২৫ বছরেরও দেখি, তাহলে গড়ে দেখা যাবে যে এটা ৫০ এর একটু বেশি এই হারে বাস্তবায়িত হচ্ছে। তার মানে আমাদের সরকার যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না। অর্ধেক বা তার সামান্য বেশি গড়ে একটা বাস্তবায়িত হয়। বিভিন্ন বছরে একটু পার্থক্য আছে, কিন্তু ৩০ বছরের গড় করলে এরকমই দাঁড়াবে। তাহলে এই যে বাস্তবায়নটা হয় না, আমরা দেখেছি তার প্রথমত ৩ টা বড় কারণ। একটা হচ্ছে যে অবশ্যই এটা সক্ষমতার অভাব। সক্ষমতা কাদের? যে রাজনৈতিক নেতৃত্ব এই নীতিটি বা পরিকল্পনাটা গ্রহণ করার কথা বলছেন, তাদের একটা সক্ষমতার, অর্থাৎ একটা একটা কোনো ঘটনা, ধরা যাক একটা ব্রিজ কিংবা রাস্তা, এটাকে এত স্বল্পমেয়াদী হিসেবে চিন্তা করা হয় যে এটার যে দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে সেইটাকে চিন্তা করে পরিকল্পনার মধ্যে আনার একটা সক্ষমতার সংকট আছে নীতি নির্ধারকদের কাছে। এটার পরে যারা আছে, যারা বাস্তবায়ন করেন, অর্থাৎ যে সকল সরকারি কর্মকর্তারা, আমাদের নির্বাহী বিভাগের যে কর্মকর্তারা, সেটা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সরকারি কর্মকর্তারা আছেন, তাদের মধ্যে বাস্তবায়নের দক্ষতার একটা ঘাটতি আছে। তৃতীয়ত যে প্রশ্ন সেটি হচ্ছে যে সম্পদের অভাব। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো আমাদের নিজস্ব যে অর্থের উৎস, অর্থাৎ আমাদের যে রাজস্ব সংগ্রহ, আপনারা জানেন যে রাজস্ব সংগ্রহের যে টার্গেট আমরা প্রতি বছর আমাদের বাজেটে ঠিক করি, সেই টার্গেট আমরা কোনো বছরই আমরা অর্জন করতে পারি না। এটার অনেকাংশে আমাদের বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। সেই জায়গাটাতে আমাদের এই প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্বের যথেষ্ট কুশলতার অভাবে আমরা কিন্তু ওই নেগোসিয়েশন গুলো, আন্তর্জাতিক যে নেগোসিয়েশন গুলো আছে, সেই জায়গায় বাংলাদেশের জন্য সহায়ক শর্তে আমরা যথেষ্ট পরিমাণ সম্পদ জোগাড় করতে পারিনি। ইতিহাস তাই বলে। সেখানে একটা ঘাটতি আছে। এবং অফকোর্স মানে পরের চতুর্থত যেটা বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের এই সমস্ত নীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রচুর লিকেজ আছে, অর্থাৎ ড্রেনেজ আছে, অর্থাৎ এখানে সম্পদের অপচয় হয়। এই প্রকল্পগুলো বা নীতিগুলো যখন বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন দেখা যায় যে রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতি থেকে দূরে থাকতে পারেন না। তাদের ভয়ঙ্করভাবে দুর্নীতিতে যুক্ত থাকেন। আর যুক্ত হওয়ার ফলে যেটা হয় যে অদক্ষতা বা ইনএফিশিয়েন্সি তৈরি হয়, অর্থাৎ এখানে অপচয় তৈরি হয়। এবং এই রাজনৈতিক নেতৃত্ব তাদের ভোটের হিসাব করে, তাদের দলীয় বিবেচনার হিসাব করে যেটা প্রকৃত অগ্রাধিকার হওয়া দরকার, সেই যথাযথ ক্ষেত্রে দেখা যাচ্ছে পর্যাপ্ত রকমের অর্থের সংকুলন তারা অনেক সময় করতে পারেন না, তাদের রাজনৈতিক বিবেচনার কারণে। তো এই সংকটগুলো দেখা যায় যে আসলে প্রতিশ্রুতিগুলোকে শেষ পর্যন্ত বাস্তবায়নের জায়গায় নিয়ে যেতে বাধা তৈরি করে। এবং আরেকটা প্রসঙ্গ আমার বলে রাখা দরকার, যে আমরা গবেষণা থেকে দেখেছি, দীর্ঘদিনের একাধিক গবেষণা থেকে আপনি দেখতে পারেন, এটা বিআইডিএস এর গবেষণা আছে, অন্যদের গবেষণা আছে, বিদেশিদেরও গবেষণা আছে, যে এই প্রকল্প প্রণয়নে মূলত যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে উপর থেকে চাপিয়ে দেওয়া। যেমন ধরা যাক, আমি যদি উদাহরণ হিসেবে বলি, যে জামায়াতে ইসলামীর যে সহকর্মী এখানে বললেন যে তারা ৫ ঘন্টা মায়েদের জন্য বা নারীদের জন্য, কর্মজীবী নারীদের জন্য ৫ ঘন্টার কথা বলছে। ৫ ঘন্টা কর্মঘণ্টার কথা বলছে। এটা একটা উদাহরণ। এই যে ৫ ঘন্টা কর্মঘণ্টার কথা বলছেন, এই দাবিটা কে তুলেছে? এটা কি আমার যারা শ্রমজীবী নারী, কর্মজীবী নারী, তারা কি প্রসঙ্গ তুলেছেন? আমাদের সারা দেশের মানুষরা তারা কি তুলেছেন? উনি ডাক্তারদের উদাহরণ দিলেন। আমরা কি এমন কোথাও দেখেছি যে কোনো পেশাজীবী কোনো ডাক্তার
তাদের কোনো ফোরাম থেকে এই দাবি তুলেছেন যে তাদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টা দরকার? অর্থাৎ আমি বলছি যে এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হলো, এটা পার্টির উপর থেকে গ্রহণ করা হলো। অর্থাৎ যারা এটার সঙ্গে যুক্ত, যারা এটার ভুক্তভোগী কিংবা যারা এটার বেনিফিশিয়ারি, তাদের থেকে তাদের অংশগ্রহণে এই দাবিগুলো নির্ধারণ করা হয় না। পরিকল্পনাগুলো গ্রহণ করা হয় না। যে গ্রামের জন্য রাস্তা তৈরি করা হবে, সেই গ্রামের মানুষের, সেই উপজেলার মানুষের অংশগ্রহণটা কোথায়? তাদেরকে কি আমরা যুক্ত করতে পারছি? এই মানুষগুলোকে যদি যুক্ত করতে না পারি, তাহলে যখন একটা বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন ওই মানুষরা এটাকে ওন করে না। তখন এটাকে তাদের নিজেদের কাজ বলে মনে করে না। এটা নেহায়েত একটা সরকারি কার্যক্রম হিসেবে মনে করে। ফলে এটার সাথে অংশগ্রহণ এবং এটার যে দায়বদ্ধতা এবং এটার পূর্ণ বাস্তবায়ন, সেটা তদারকিতে জনগণের অংশগ্রহণ থাকে না। ফলে এটা দেখা যায় শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। এটাতে হতে অনেক যা কাঙ্ক্ষিত যে ফলাফল, সেটাও শেষ পর্যন্ত অর্জন হয় না, বরং সম্পদের প্রচুর পরিমাণে অপচয় হয়। ফলে আমি পরিকল্পনাগুলো সুন্দর, শুনতে অবশ্যই সুন্দর, কাগজে অনেক সুন্দর করে লেখা আছে, কিন্তু আমি ফোকাসে দিতে চাই যে পরিকল্পনা আমাদের অনেক বড় হচ্ছে, আমাদের বাস্তবায়নের জায়গাটাতে আসলে আপনি কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন, সেই জায়গাটাতে আমাদের আরো স্পষ্ট নির্দেশনা দরকার, আরো স্পষ্ট প্রকাশ দরকার। আমরা এই পরিকল্পনার গল্প অনেক শুনেছি, আমরা শুনবো, কিন্তু আসলে আপনি এটা করবেন কিভাবে, বাস্তবায়নের যে মেকানিজম, সেইটাকে আপনি কিভাবে উন্নত করবেন, সেই জায়গাটা আপনি কিভাবে হাত দেবেন, আমরা বরং সেটা নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে সেই জায়গা। জি, ধন্যবাদ আপনাকে।